ভাই 2 মেয়ে নিয়ে ডেটে চলে গেল, আমাদের নিল না আর সাধলও না। ছোট্ট একটা গোল টেবিলের উপর বিভিন্ন রকম ফ্লেভারের আইসক্রিম রাখা, সবগুলোই জায়ান অর্ডার করে দিয়ে বাইরে গেছে। নিধি এক প্রকার হামলে পড়েছে আইসক্রিমের উপর। ইনেয়া এখনও মুখ খোলার সাহস পায়নি, চুপটি করে বসে আছে সে। নিধি খেতে খেতে বলে ওঠে, খাও না ভাবি, লোকটা তো বাইরে গেল, আসবে না এখন। এই সন্ত্রাসী বিশ্বাস নেই তীরে এসে নৌকা ডুবাতে চাই না আমি, মাত্র কিছুক্ষণ। আমার আর জীবনে ওই এই গুন্ডার সামনে পড়বো না আমি। গম্ভীর স্বরে বলে ওঠে ইনেয়া। নিধি তার কথায় ভেঙচি কেটে বলে, গুন্ডা না চাই, আমার মনে যদি অন্য কেউ না থাকতো না, তাহলে একে আমি লাইন মারতাম। নিধির কথায় ভ্রু কুঁচকে যায় ইনেয়ার। সে তড়িৎ গতিতে জিজ্ঞেস করে, মনে অন্য কেউ আছে মানে? তুমি কি সবার আড়ালে প্রেম করছো? ইনায়ার প্রশ্ন শুনে চোখ বড় হয়ে যায় নিধির। খুশির ঠেলায় কি বলে ফেলেছে এখন বুঝতে পারছে। নিধি টিস্যু দিয়ে ঠোঁট মুছে মিকিয়ে হেসে ওঠে। ভাবি, ওই রকম কিছু না, একটু বেশি বুঝো তুমি। থাকলে তো তোমাকেই আগে বলবো। তুমি বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলেই নিধি হন্তদন্ত হয়ে দৌড় লাগায়। ইনায়া নিধির যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়। মেয়েটা নির্ঘাত কিছু লুকোচ্ছে। ইনায়া মাস্ক খুলে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা মুখে দেয়। এটা ওর অনেক প্রিয়, বাবা প্রায়ই তার জন্য নিয়ে আসতো। মনে মনে ভাবতে থাকে সে। আর এক চামচ মুখে তুলতেই হঠাৎ করেই ইনায়ার সামনে এসে বসে পড়ে জায়ান। ইনায়া মুখে চামচ নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে সামনে বসে থাকা গম্ভীর তীক্ষ্ণ চোখের পুরুষটির দিকে। জায়ান এক হাত ভাঁজ করে অন্য হাত ধরিয়ে স্লাইড করতে করতে বলে ওঠে, হ্যালো মিস সাহসী হরিণী, ভালো আছেন তো? ইনায়া চুপ করে থাকে। মুখ থেকে চামচটা বের করে বাটিতে রাখে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে জায়ানের পানে। জায়ান বাঁকা হেসে তার দিকে একটু এগিয়ে যায়। গোপন তথ্য অনুযায়ী জানতে পারলাম তুমি নাকি আমাকে সন্ত্রাসী বলেছ। তা সন্ত্রাসী কোন পর্যায়ে যেতে পারে, কি কি করতে পারে তা জানো তো? ইনায়ের মুখ শুকিয়ে এইটুকুনি হয়ে যায়। জায়ানের বাঁকা হাসিটা তার গায়ে কাটা দিয়ে ওঠে। আশেপাশে তাকিয়ে সে নিধিকে খুঁজতে থাকে, কিন্তু সে নিধির ছায়াও দেখতে পায় না। মুখের ভেতর আইসক্রিমটুকু গিলে নেয় সে। ভয় ভেতরটা কাঁপতে থাকে ইনায়ের। তবুও সে সাহস জুগিয়ে কাপা গলায় জিজ্ঞেস করে, কি করবেন আমার সাথে? জায়ান ইনায়ের ভয়ার্ত মুখটা দেখে খুব মজা পায়। সে অত্যন্ত গম্ভীর ভরাট কণ্ঠে বলে ওঠে, তুমি জানো না সন্ত্রাসীরা কি করে? এই ধরো আমি তোমার ঘাট থেকে মাথা আলাদা করে দিলাম, হাত পা কেটে বস্তায় ভরে নদীতে ফেলে দিলাম, অথবা গাড়ির নিচে ফেলে পিষে ফেললাম। এখন ডিসাইড করো তুমি কিভাবে মরতে চাও। প্রমিস করছি তোমার ইচ্ছা পূরণ করব। ইনায়ের চেহারাটা কাদো কাদো হয়ে যায়। ঠোঁট উল্টে ফোপাতে থাকে সে। এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে কখনো এখানে আসতো না। অশ্রুসিক্ত নয়নে জায়ানের পানে তাকায় ইনায়া। জায়ানের গম্ভীর মুখটা আরও গম্ভীর হয়ে রয়েছে। সে তীক্ষ্ণ চোখে ইনায়াকেই পর্যবেক্ষণ করছে। জায়ান বরাবরই আবারও অবাক হয়। মেয়েটা প্রচুর ভীতুও বটে। জায়ান ইনায়াকে আগেই চিনতে পেরেছে। ফাহাদ ইনায়ার একটা ছবি তাকে সেন্ড করেছিল। জায়ান তখন ইনায়াকে চিনতে পারলেও সে ফাহাদকে কিছু বলেনি। ইনায়া নিজেকে তার থেকে লুকোনো দেখে মনে মনে জায়ান ভেবেছিল ইনায়াকে হাতে নাতে ধরার। আপনি আপনার ফুপির মেয়েকে মারতে পারবেন? আমি তো আপনাকে চিনতেই পারিনি যে আপনি একটা। থেমে গেল ইনায়া। তার গলা কাঁপছে ভীষণভাবে, কথা আসছে না আর তার। এবার ইনায়া জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। জায়ান হকচকিয়ে যায়। এত বড় একটা মেয়ে এভাবে কেঁদে উঠবে তার জানা ছিল না। সেদিন যা তেজ দেখিয়েছিল আজ তার ছিঁড়ে ফোটেও নেই। তন্মধ্যে সেখানে উপস্থিত হলো নিধি। ইনায়ার মুখ আর জায়ানকে দেখে সে পরখ করে নিল সবটা। নিধি কয়েকবার ইনায়াকে থামতে বললেও সে গুনগুনিয়ে কেঁদেই চলে। ইতিমধ্যেই সবার নজর তাদের টেবিলে চলে এসেছে। জায়ান এবার অন্যদিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ে। তার ফুপির মেয়ে তো পুরাই ভিতর ডিম। এই মেয়েকে তো তারা পুরো নাদান করে রেখেছিল বলে মনে হচ্ছে জায়ানের। সেদিন তো খুব বাহাদুরি দেখিয়েছিল, আজ তা হুশ করে উধাও হয়ে গেল। ইনায়াকে তার সামনের জীবনের জন্য আরও কঠোর হতে হবে ভাবে জায়ান। কিছুক্ষণ পর আবার তাকায় সে বোকাশোকা ইনায়ের দিকে। মেয়েটার কান্না থামার কোনো লক্ষণ সে দেখছে না। জায়ান এবার রেগে গিয়ে ইনায়ের সামনে গিয়ে দাঁড়ায়। হাতের আঙুল দিয়ে ইনায়ের দুই ঠোঁট চেপে ধরে। নিমিষেই ইনায়ের কান্না বন্ধ হয়ে যায়। জায়ান হেসে হেসে ইনায়ার চোখে চোখ রেখে বলে, কান্না না থামালে আরো কঠিন শাস্তি পাবে তুমি। ইনায়ের ঠোঁট একটু কেঁপে ওঠে। মাথা উঠিয়ে জায়ানের দিকে তাকায় সে। নির্লিপ্তে তার দিকে তাকিয়ে আছে জায়ান। জায়ানের আঙুল হালকা নড়তেই ইনায়া আস্তে করে শুধায়, কি শাস্তি?
জায়ান এবার বাঁকা হেসে ইনায়ের ঠোঁট থেকে আঙুল সরিয়ে নেয়, তারপর তীক্ষ্ণ ধারালো চোখে মৃদু হেসে বলে ওঠে, সারা জীবন এই সন্ত্রাসীর বউ বানিয়ে সামনে বসিয়ে রাখবো বোকা হরিণী। ইনায়া চকিতে জায়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নির্বোধ সে কথাটার মানে বুঝতে একটু দেরি করে ফেলে। তৎক্ষণাৎ মুখে তেজি রূপ ফুটিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, আমি বিবাহিত, আর আমি কোনো পাগল নই যে সন্ত্রাসীর বউ হব। কথাটা বলে মুখটাকে গম্ভীর করে ফেলে ইনায়া। হঠাৎ করেই রেগে যায় সে। জায়ান কিঞ্চিত হেসে ওঠে। বাহ বাহ, এবার সামনাসামনি বলে দিলে। আমার বউ হওয়ার ইচ্ছে আছে তাহলে? মোটেই না, খারাপ পুরুষ একটা। কণ্ঠে প্রচুর আক্রোশ ঠেলে বলে ওঠে ইনায়া। এই লোক ভীষণ বাজি, না একে আর ভয় পেলে তার চলবে না। জায়ান মুচকি হেসে মিনমিন করে বলে, তোমাকে তেজি রূপেই মানায় সাহসী হরিণী, এতেই ভালো লাগে। সময় নিজস্ব গতিতে এগিয়ে চলছে, সে কারো অপেক্ষায় থাকে না। দেখতে দেখতে ইনায়ার মির্জা বাড়ি ছাড়ার সময় ঘনিয়ে এসেছে। কাল সে এই বাড়ি থেকে বিদায় নেবে। গত 5 দিন ধরে ইনায়া সোহানা মির্জাকে নানানভাবে বুঝিয়ে রাজি করাতে পেরেছে। সোহানা শেষমেশ বাধ্য হয় ইনায়ার কথা মানতে, কিন্তু সোহানা নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হয় ইনায়ার জীবনের প্রতিটি ধাপে তিনি ইনায়ার সঙ্গে থাকবেন। কারণ বাইরের জগৎটা বড়ই নিষ্ঠুর। বাবা মা ছাড়া এক বাচ্চা মেয়ের জীবনের ধাপ কাঁটাতারের বেড়ার ন্যায়। নিজের কাপড় চোপড় লাগেজে গুছিয়ে রাখছিল ইনায়া। প্রয়োজনীয় কিছু জিনিস সে সঙ্গে নিয়ে যাবে। নিপা একটু পরপর এসে ইনায়াকে এটা সেটা দিয়ে যাচ্ছে। ইনায়া সাদরে গ্রহণ করছে তা। নিপার সাথে তার ভাব বেশি না থাকলেও তিনি তাকে অনেক স্নেহ করেন। মায়ের মতোই তার সব কিছুতেই খেয়াল রাখত নিপা। ইনায়া সব গোছানো শেষে বেড সাইড টেবিল থেকে নাভানের ছবিটি হাতে নেয়। ছবিতে হাস্যোজ্জ্বল নাভানের মুখটা অনেক স্নিগ্ধ লাগছিল ইনায়ার কাছে। ইনায়া এক ধ্যানে নাভানের ছবিতে তাকিয়ে থাকে। নাভানের চোখ যেন তার দিকে নিবদ্ধ। ইনায়ার বুক থেকে হাহাকার বেরিয়ে আসে। তার স্বামী, যাকে ইনায়া আজ পর্যন্ত নিজের মুখটাই দেখাতে পারেনি। নাভান হয়তো ভালোই আছে দূরদেশে, নিজের পছন্দের মেয়ের সাথে হয়তো তার প্রতিটি রাত কাটে পরনারীর বক্ষ পিঞ্জরের মুখ লুকিয়ে। ইনায়া কেঁপে ওঠে তৎক্ষণাৎ। কজন নারী পারে স্বামীর সাথে অন্য মেয়েকে দেখতে? তার মতো যেন অন্য কেউ এই পরিস্থিতির শিকার না হয়। ইনায়া এবার হু হু করে কেঁদে ওঠে। তার ভেতরে যন্ত্রণা সে ছাড়া অন্য কেউই বুঝতে পারবে না। কি হতো একটু সুখী হলে সে? ইনার হঠাৎ অদিতির কথা মনে পড়ে। রাগে ঘৃণায় ভেতরটা ফুঁসছে প্রায়। না, কখনো তাদের মাফ করবে না ইনায়া, কখনো না। হঠাৎ দরজায় নক হওয়ায় ইনায়া নিজেকে ধাতস্থ করল। ছবিটি জায়গা মতো রেখে চোখ মুখ মুছে নেয় হাত দ্বারা। দরজা খুলতেই নিধিকে দেখতে পায়। নিধি ইনার চোখ মুখ ভালো করে পরখ করে মিনমিনে স্বরে বলে, মা ডাকছে ভাবি, তার রুমে গিয়ে দেখা করতে বলেছে। ইনায়া সহসা মাথা নাড়ায়। নিধি মলিন মুখে চলে যায়। ইনায়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে ভালো করে পানি দিয়ে সোহানা মির্জার রুমের দিকে এগোয়। অফিসের 15 তলায় এক বিশাল বড় কেবিনেট সোফায় পায়ের উপর পা তুলে আর এক হাত চোখের উপর রেখে আতশোয়া হয়ে আছে নাভান। শরীরটা ভালো নেই তার। 1 সপ্তাহ পরে বাংলাদেশে ফেরার কথা থাকলেও অফিসিয়াল কাজের জন্য বেশ কিছুদিন পরে যাবার সিদ্ধান্ত নেয় নাভান। অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং তাকে অ্যাটেন্ড করতে হবে, না থাকলেই নয়। অন্যদিকে অদিতির জন্য নাভান প্রচুর বিরক্ত। এই মেয়ে কিছুতেই তার পিছু ছাড়ছে না। অফিসে অদিতির ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে নাভান, তারপরও বিভিন্নভাবে তাকে পেরেশান করছে অদিতি। সাফরান ধীর পায়ে নাভানের সামনে এসে দাঁড়ালো, অতপর গলা খাকারি দিয়ে বলে ওঠে, তখন আমার বিয়ে কি হবে? স্যার, একজন আপনার সাথে দেখা করতে চেয়েছে, বলল অত্যন্ত জরুরি কোনো কথা আছে আপনার সাথে। নাভান একইভাবে বসে থেকে গম্ভীর গলায় বলে, আমার ভালো লাগছে না সাফরান, কালকে আসতে বলো নাকি? আসলে সে লিও স্যার। নাভানের ভ্রু কুঁচকে যায়। সে ইশারায় সাফরানকে আসতে বলে। লিও কী কারণে আবার তার সাথে দেখা করতে এসেছে? নাভান এবার সোজা হয়ে বসল। সাফরানকে মেসেজ করল লিওকে 1 ঘন্টা পরে পাঠাতে। টেবিলের উপর রাখা কফির মগটা নিয়ে মুখ লাগাতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায় তার। সেটা আবার জায়গা মতো রেখে মোবাইলটা হাতে নিয়ে সোহানা মির্জাকে কল লাগায় নাভান। সেদিনের পর থেকে মায়ের সাথে কথা হয়নি তার। কেন জানি এক জড়তা কাজ করছিল। নিধির সাথে কথা বলে বাড়ির বর্তমান পরিস্থিতির সম্পর্কে অবগত হয়েছে সে। যত দ্রুত সম্ভব তাকে দেশে ফিরতে হবে। কিন্তু অনেকক্ষণ ধরে কল দেওয়ার পরেও ফোন তোলে না সোহানা। নাভান তারপরও লাগাতার কল দিতে থাকে।
এদিকে ইনায়া সোহানা মির্জার ঘরে বসে আছে অনেকক্ষণ যাবৎ। সোহানা গোছলে গেছেন, তাই সে চুপচাপ বসে রইল। হঠাৎ করে ফোন বেজে ওঠায় পাশে তাকালো ইনায়া। সোহানার ফোন বেজে উঠছে। ইনায়া কয়েকবার গিয়ে সোহানাকে ডাকলো। কল আসছে বারবার, হয়তো কোনো ইম্পর্টেন্ট কল হবে। ইনায়া এবার জোরেই বলে ওঠে, মামুনি, সরি মামুনি, ইম্পর্টেন্ট কল হবে হয়তো, বারবার ফোন আসছে। সোহানা এবার প্রত্যুত্তরে বলে ওঠে, রিসিভ করে বলে দে আমি ব্যস্ত আছি। ইনায়া চোখ মুখ কুঁচকে ফোনটা হাতে নেয়। হঠাৎ করে অন্যের ফোনে কি বলা যায়, নাম্বারটা দেখে ভ্রুকুটি কুঞ্চন করে ইনায়া। এটা তো বাংলাদেশের বলে মনে হচ্ছে না। সোহানা বলায় অন্যথায় ইনায়া ফোন রিসিভ করে সালাম দেয়। হঠাৎ কোনো মেয়ের গলায় সালাম শুনে অবাক হয় নাভান। ফোনের ওপাশে তো সোহানা বা নিধির গলার মতো লাগছে না। কে হতে পারে? নাভান কিছু বলতে যাবে, তখনই ফোনের ওপাশ থেকে ইনায়া সুরেলা গলায় বলে ওঠে, মামুনি একটু ব্যস্ত আছেন, একটু পর কল ব্যাক করবেন তিনি। নাভান হতভম্ব হয়ে যায়। সোহানাকে মামুনি ডাকে কে? তারা তো কেউই নয়। তাহলে কে? ওই মেয়েটা নয় তো? হঠাৎ করে ইনায়ার কথা মনে হয় নাভানের। কেমন জানি অস্থিরতা অনুভব করে সে। নাভান নিরুত্তর হালকা একটা ঢোক গিলে শান্ত স্বরে জিজ্ঞেস করে, আপনি কে? মা কোথায়? চকিতে ইনায়ার চোখ বড়সড় হয়ে যায়। এই কণ্ঠ খুব চেনা। মাত্র কয়েক মুহূর্ত শুনলেও নিজের মনের ভেতর তার কথা যত্নের সহিত লুকায়িত আছে। কারণ তার মুখের কিছু বাণী ইনার জীবনের কষ্ট, দুঃখ, বেদনা, বুকের ভেতরের অজস্র হাহাকার সব কিছুর জন্যই দায়ী। যে কথাগুলো সে ভুলতে পারবে না কখনো। উষ্ট্রযুগল কম্পিত হয় বারংবার। ঝাপসা চোখের নেত্রপল্লব ঝাপটায় ইনা। সে কম্পিত কণ্ঠে আস্তে করে বলি আওড়ায়, আমি কে? হয়তো আপনার স্ত্রী, হয়তো বা না। নাভান হকচকিয়ে যায় অনেকটা। কপাল বেয়ে তার চিকন ঘামের রাশি দেখা দেয়। এসির মধ্যেও ঘামছে নাভান। ইনায়ের সাথে এমনভাবে কথা হয়ে যাবে ভাবতে পারেনি সে। চিনতে কি করে পারলে? আগে তো কোনোদিন সামনাসামনি দেখা হয়নি আমাদের। না কথা হয়েছে কখনো। মনে রেখে কী লাভ, যেখানে আমি অন্য কাউকে পছন্দ করি বলে চলে গিয়েছিলাম। ইনা তার ছেলে সুরে হেসে বলে উঠল, তাই তো, আগে তো কখনো কথা হয়নি। আসলে জানেন কি, আমরা মেয়েরা পরম স্বামী ভক্ত হই, আবার স্বামীর সাথে অন্য কাউকে সহ্যও হয় না। জানেন কেন? কারণ হলো তিন কবুলের স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্কটাই এরকম। হঠাৎ করেই দুজন অচেনা মানুষকে ইহ জন্মের জন্য গভীর মায়ায় জড়িয়ে দেয় এক পবিত্র বন্ধনে। সেখানে তৃতীয় জনের কোনো স্থান নেই। আমি বোধহয় সম্পর্কের মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। আপনার নামে তিন কবুল বলার পরেই আমার আপনার প্রতি অদ্ভুত টান, মায়া কাজ করছিল। হয়তো আপনার বেলায় তেমনটা হয়নি। যাই হোক, জলদি বাড়ি ফিরে আসুন। আশা করি বাড়ি ফিরে আমায় আর দেখতে পাবেন না। আমি অপেক্ষায় থাকবো চিরতরে আপনাকে মুক্তি দেবার জন্য। কথাটা বলে ইনা ফোনটা রেখে দেয়। ভেতরে গুমড়ে উঠল প্রায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। যেখানে নাভানের তাকে মনেই নেই, সেখানে তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়া বোকামির কাজ। ইনায়া নিজের প্রতি রুষ্ট হয় প্রচুর। তাকে এইসব মায়া কাটাতে হবে। ইনায়া আজকে নিজের কাছেই নিজেকে ছোট প্রমাণিত করেছে। ইনায়া ঠোঁট চেপে কান্না আটকে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হতবাক হয়ে থাকে নাভান। মেয়েটা ইনায়াই ছিল। কান থেকে ফোন নামিয়ে নির্লিপ্ত বসে থাকে নাভান। মাকে শিক্ষা দিতে গিয়ে এইটুকু বাচ্চা মেয়ের মনটা না ভাঙলেও পারত নাভান। জীবনের এই পর্যায়ে এসে নিজেকে নিজের ধিক্কার দিতে মন চাইছে নাভানের। সে পারত বিয়ে না করে কানাডায় চলে আসতে, কিন্তু সোহানার প্রতি তার রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে আজ এই পরিস্থিতি হয়েছে। নাভান প্রচুর হাঁসফাঁস করতে থাকে। কেমন একটা অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। ইনার কান্নারত কণ্ঠ তাকে বারবার পীড়া দিচ্ছে। নাভান সেই প্রথম দিনের মতো তা ভোলার চেষ্টা করে। গভীর রাত, বাড়িটা পাতালপুরিতে ডুবে রয়েছে। নিস্তব্ধ সব কিছু। যে যার রুমে শুয়ে গভীর নিদ্রায় আছে। শুধু ক্ষণে ক্ষণে আওয়াজ ভেসে আসে আয়শা মির্জার রুম থেকে। ঈশান আর নিধি আয়শা মির্জার সাথে বসে গল্প করছে। আজকাল আয়শা মির্জার রাতের ঘুম হয় কম। শরীরটাও আজকাল খারাপ যাচ্ছে তার। তারপরও মনে একটু শান্তি আছে নাভান আসবে বলে। তার মনে হচ্ছে বাড়িতে আবার সুখ আসবে। নাভান এলে সোহানাকে ঠিক মানিয়ে নেবে। আচ্ছা দাদি, মা কি সত্যিই চলে যাবে? আমি তো এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারি না, আর মাকেও ছাড়তে পারবো না। কি করা যায় এখন? নিধির কথায় আয়শা আর ঈশানের নজর তার দিকে পড়ে। নিধি অবুঝের মতো জিজ্ঞেস করে। ঈশান মাথায় হালকা নাড়িয়ে নিধির মুখ পানি তাকায়। ভাই আসলে বড় মার রাগ ঠিক কমে যাবে, কিন্তু তার এই একটা জিনিস বুঝতে পারছি না।
আজ বাদে কাল তোকে তো পরের ঘরে যেতেই হবে, তখন তো এই বাড়ি ছাড়াই থাকতে হবে। মোটেই না, আমি এই বাড়ি ছাড়া কোথাও থাকতে পারবো না, যাবো না পরের ঘরে। মুখ কুঁচকে বলে নিধি। ঈশান আয়শা মির্জার দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে বলল, বুঝলে গিন্নি, তিনি নাকি পরের বাড়ি যাবে না। তাকে কি সারা জীবন বাপের বাড়িতে বসিয়ে রাখবে? মেয়েদের আসল বাড়ি হচ্ছে স্বামীর ঘর। বাবার বাড়িতে তো 2 দিনের মেহমান, সব মেয়েকেই বাবার ভিটে ছাড়তে হয়। আমি ছাড়বো না, দরকার পড়লে ঘর জামাই এনে রাখবো। আর দাদি, 2 দিনের জন্য শুধু বাপের ঘরের মেয়েরা মেহমান হয় না, স্বামীর ঘরের মেয়েরাও হয়, যেমন আমার ভাবি। আর বিয়ের পরে আমি ভাবির জায়গায় থাকতে পারি। আয়শা মির্জা মৃদু হেসে বলে ওঠে, আমরা কোনো ঘর জামাই রাখবো না বাড়িতে। আর রইল ভাবির কথা, তোর ভাইয়ের ভাগ্য ভালো, ইনার কোনো ফ্যামিলি মেম্বার নেই, তারা ঠিকই কোনো অ্যাকশন নিত। তোর সাথে যদি এমন ঘটে, তোর জামাইয়ের চাঁদে দেশের সাথে মোলাকাত করিয়ে আনবো, তবুও তোকে বিয়ে বসাতেই হবে। ঈশান এবার তেতে ওঠে, চোখে মুখে ঝাঁজ এনে বিরক্তির সহিত বলে। নিধি এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাতের বালিশ দিয়ে ঈশানকে 2টা বাড়ি দেয়। দরকার পড়লে তোমাকে বিয়ে করে ওই বাড়িতে সারা জীবন থেকে যাব, কিন্তু অন্যের ঘরে যাব না। আমার এমন দুর্দশা কখনো হবে না যে তোর মতন এমন গাধিকে বিয়ে করতে হবে। আমার বউ হবে একদম বড় গিন্নির মতো, তাই না? ঈশান কথাটা বলে আয়শা মির্জার দিকে তাকায়। আয়শা কিছু বলতে যাবে, আগেই ঈশানের ফোনটা বেজে ওঠে। নিধিও আর কোনো জবাব দিতে পারল না। ঈশান নিধির মাথায় একটা চাটি মেরে ফোন নিয়ে হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে যায়। এত রাতে কার কল হতে পারে দাদি? কাজের জন্য তো কেউ এত রাতে কল দিবে না। নিধির কথায় আয়শা মির্জা তার দিকে তাকায়। নিধির মলিন মুখের দিকে তাকিয়ে কুটিল হেসে টেনে বলে উঠল, হয়তো আমরা সতীন, বুঝলি নিধি? ঈশানকে শীঘ্রই বিয়ে করাতে হবে। আগে নাবানের ঝামেলা শেষ হোক, তারপর ঈশানকে ভরবো। দাদির কথাটা মোটেও ভালো লাগে না নিধির। মলিন মুখখানা গম্ভীর করে সে। দাদির কথায় ঘোর আপত্তি জানায় রিনরিনে গলায় বলে ওঠে, একদম না ঈশান ভাইয়ার আর কি এই বয়স? সবেমাত্র 27 বছর। ভাইকে আরও 2-3 বছর পরে বিয়ে করাবে। এর আগে বলো আমাকে কবে বিয়ে দিতে চাও? আয়শা মির্জা তখন কথাটা বলে। চোখ থেকে চশমা খুলে টেবিলে রাখছিলেন। নিধির কথা শুনে তিনি ঝাপসা চোখে তাকালেন। কয়েকবার পলক ফেলে নরম স্বরে বলেন, হয়তো তোর মা চাইবে আরও 5 বছর পরে, কিন্তু আমি বাবা তোর বিয়ে 2-3 বছরের ভেতরেই দিতে চাই। বলা তো যায় না কবে জানি ওপারে টিকিট কাটি, এর আগেই তোর বিয়ে দেখে যাই। নিধি এবার মুচকি হেসে খুশি মনে বলে, তাহলে এসব ঠিকঠাক। তুমি এখন ঘুমিয়ে পড়ো দাদি, কালকে আবার ভাবির সাথে আমাকে হোস্টেলে যেতে হবে। কথাটা বলে নাচতে নাচতে নিধি রুম থেকে বেরিয়ে যায়। আয়শা মির্জা হতভম্ব হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। গাড়িতে ব্যাগপত্র সব ঠিকঠাক করে রেখে পেছনে ফিরে ইনায়া। বাড়ির প্রতিটি সদস্য তার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। এই সুন্দর মেয়েটার সাথে এটা কাম্য নয়। শুভ্ররাঙা চুড়িদারে ইনায়াকে পুরো শুভ্র পরীর ন্যায় লাগছিল। ইনায়া সোহানা মির্জার দিকে এগিয়ে যায়, তাকে অনেকটাই বিধ্বস্ত লাগছে। ইনায়া মুচকি হেসে সোহানাকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলে। ইনায়ার কথায় সোহানার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি নিজেও মানতে পারছেন না ইনায়ার চলে যাওয়াটা সবটা তার একটা মাত্র ভুলের জন্যই হয়েছে। এই ভুলের শাস্তি তিনি কি দিয়ে চুকাবেন? নাহিদ মির্জার কথায় তার দিকে তাকায় ইনায়া। সোহানাকে ছেড়ে দিয়ে শুষ্ক হেসে বলে উঠল। অতপর ইনায়া সবার থেকে বিদায় নেয়। নিপা কখন থেকেই কেঁদে যাচ্ছেন। তিনি ইনায়াকে খুব পছন্দ করতেন। আয়শা মির্জার থেকে বিদায় নেওয়ার সময় তিনিও ইনায়াকে জড়িয়ে ধরে কাঁদলেন। যতই হোক ইনায়ার জন্য মন তার একটু হলেও কাঁদত, কিন্তু নাবানের জন্য তিনি নিরুত্তর ছিলেন। ইনায়া গাড়িতে উঠে বসে বাড়িটার দিকে তাকালো। ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে সে। বাবা মা ঘর বাড়ি ফেলে সে যে বাড়িতে ঠাঁই হয়েছিল স্বামীর বাড়ি নামে, সেটাও আজ থেকে ফেলে যেতে হচ্ছে। আয়শা মির্জা ঠিকই বলতো, স্বামীর বাড়ি সুখী স্বামী দিয়ে হয়। বাকি সব তো আজ আছে কাল নেই ভাবছে ইনায়া। নিধি যাবে ইনায়ের সাথে। সোহানা মির্জা একবারের জন্য ইনায়ের সাথে কোনো বাক্য বিনিময় করেনি। তিনি এক ধ্যানমগ্ন ইনায়ের গাড়ির দিকে, যেটি ধীরে ধীরে শান্তি ভিলার মূল ফটকের দিকে এগিয়ে যাচ্ছে। ইনায়াও জানালা দিয়ে মাথা বের করে তাকিয়ে আছে প্রাসাদের ন্যায় মির্জা ভিলার দিকে। ভেতর থেকে কেউ যেন বলে উঠছে, রেখো না আর পিছু ডান।
ছেড়ে দাও আশা, মন গহীনে থাকুক শুধু তোমার একার ভালোবাসা। পুরো রাস্তা চুপচাপ বসেছিল ইনায়া। নিধিও তাকে আর কিছু বলেনি। হলে ঢুকে নির্ধারিত রুমে চলে আসে তারা। রুমের দরজা ভেতর থেকে ভিড়ানো। নিধি দরজা খুলে ভেতরে ব্যাগ নিয়ে ঢুকে পড়ে। রুমের ভেতর কাউকেই পায় না তারা। রুমে 3টা স্টিলের বেড, এক পাশটা সাজানো, অন্য পাশের খাটে ইনায়া আর নিধি অনেকক্ষণ সময় নিয়ে সব ঠিকঠাক করে নেয়। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসে। অনেকক্ষণ অপেক্ষা করে তারা, কিন্তু তিথির কোনো দেখা পায় না। ভাবি কেউই তো আসছে না, আমি আর কতক্ষণ বসে থাকবো? তুমি এত ভেঙে কেন পড়ছো মামনি? হাসি খুশি বিদায় দাও। দেখবে এখন থেকে আমি ভালো থাকবো, আর কোনো সমস্যা হবে না। এতে তোমাদের কোনো দোষ নেই, হয়তো এটাই আমার নিয়তি। তাই তো তুমি বরং বাড়ি যাও, আমি এই দিকটা সামলে নেব। নিধি সায় জানিয়ে চলে যায়। ইনায়া দরজা লাগিয়ে ওয়াশরুমে যায়। অনেকটা সময় যাওয়ার পরে ইনায়া গোসল শেষে রুমে আসে। ব্যাগ থেকে সাদা রঙের বক্স নিয়ে খেতে বসে। নিপা বিরিয়ানি করে দিয়েছিল তার জন্য। মনটা খারাপ করে ইনায়ার। আজকে যেন সত্যিই তার পৃথিবী শূন্য মনে হচ্ছে। খাওয়া শেষে শুয়ে পড়ে ইনায়া। চোখটা হালকা ভিড়তেই দরজার খটখট শব্দে ঘুম ভাঙে ইনায়ার। দরজার আওয়াজ কঠিন থেকে কঠিন হচ্ছে। ইনায়া হন্তদন্ত হয়ে দরজা খুলতেই ওপাশে টি শার্ট আর প্যান্ট পরিহিত একটা সুন্দর মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইনায়া বুঝে নেয় এই হয়তো তিথি। সে মুখে হাসি নিয়ে জিজ্ঞেস করে, আমি ইনায়া, তুমি বোধ হয় তিথি। সামনে দিকে সরো। কর্কশ কণ্ঠে বলে ওঠা তিথির দিকে তাকিয়ে রয় ইনায়া। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই তিথি তাকে ধাক্কা দিয়ে ভেতরে চলে যায়। আচমকা ধাক্কা খেয়ে দেয়ালে পিঠ থেকে যায় ইনায়ার। সে চোখ বড়সড় করে তিথির দিকে তাকিয়ে থাকে। তিথি রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায়। ফাহাদ বলেছিল তিথি প্রচুর রাগী, তাই বলে এমন ব্যবহার। ইনায়া পিঠে প্রচণ্ড ব্যথা পেয়ে খাটিয়ে বসে পড়ে। কিছুক্ষণ বাদে রুমের ভিতর আরও 2টো মেয়ে ঢোকে। তারা ইনায়ার সামনে এসে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ওঠে, নাম কি? ইনায়া। শুধু ইয়ানা? আগে কিছু শুধু ইয়ানা, আগে পিছু কিছু নাই? ইনায়া ভ্রুকুচকে মেয়ে দুটোর দিকে তাকিয়ে থাকে। তাদের বেশভূষা কিছুটা তিথির মতোই। ইনায়া নিজেকে ধাতস্থ করে চৌকস কণ্ঠে বলে, আমার পুরো নাম জেনে তোমরা কি করবে? আর কে তোমরা? এই রুমে প্রাক্তন বাড়িওয়ালা আমরা, যাদের তোমার জন্য ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে। ইনায়া কিছুই বুঝতে পারল না। তখনই তিথি ওয়াশরুম থেকে বেরিয়ে ওদের মাঝখানে এসে দাঁড়ায়। হাত দুটো ভাঁজ করে কঠিন স্বরে ইনায়াকে বলে, বের হও রুম থেকে, আমরা এখন আড্ডা দেব। তা দাও আড্ডা, আমি বের হবো কেন? ইনায়া একটু অবাক হয়ে বলল। তিথি এবার গলা চেঁচিয়ে বলে ওঠে, একদম কারণ জিজ্ঞেস করবে না। তোমার মতো থার্ড ক্লাস মার্কা কোথাকার কোন ফুফাতো বোনের জন্য ভাইয়া আমার ফ্রেন্ডদের অন্য রুমে শিফট করিয়েছে। এমনিতেও মেজাজ গরম আছে, আরও বেশি কথা বলে এই সুন্দর মুখটা আর থাকবে না। বের হও এক্ষুনি বলছি। ইনায়া ঠায় বসে রয়। কি বলবে খুঁজে পাচ্ছে না। এখানে এসে এমন পরিস্থিতিতে পড়তে পারে মাথাতেই আসেনি। তিথির পাশে দাঁড়ানো তার 2 বান্ধবী মিশু আর দিবা এবার ইনায়ার হাত চেপে ধরে। বসা থেকে উঠিয়ে টানতে টানতে দরজার বাইরে দিয়ে দাঁড় করিয়ে মেকি হেসে বলে, টেনশন করো না বেবি গার্ল, আমরা চলে গেলে রুমে এসো। বলেই দরজাটা হুট করে লাগিয়ে দেয় তারা। ইনিয়া এবার কেঁদে ফেলে। এরকম পরিস্থিতিতে কি করবে এখন? আর কতক্ষণ এভাবে দরজার পাশে দাঁড়িয়ে থাকা যাবে? ইনিয়া এবার আশেপাশে তাকায়। সন্ধ্যা হয়ে যাওয়াতে মেয়েগুলো হলে ঢুকে যাচ্ছে সবাই। এখানে রাত 8টার পর হলের গেট বন্ধ হয়ে যায়। আশেপাশের রুমের মেয়েরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। ইনিয়া এবার চোখের পানি মুছিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। রাত বাড়ছে, সময় প্রায় 9টারও বেশি, কিন্তু এখনও মেয়েগুলোর দরজা খোলার নামও নেই। ইনেয়া একবার ডেকেও সাড়া পায়নি। তিথির ব্যবহারে ইনেয়া অনেক রুষ্ট। যেখানে বাবা মা বড় ভাই এত ভালো, সেখানে তিথির এমন উগ্রতা মানছে না। হঠাৎ জায়নের কথা মনে হলো ইনেয়ার। আছে তো, গুন্ডার বোন তো গুন্ডামিই করবে। এ পুরো জায়ানের মতোই হয়েছে। ভাই গুন্ডামি করে মিশু দিবাকে রুমের বাইরে বের করছে, আর বোন এখন ইনায়াকে। কে বলেছে এভাবে তাকে হলে আনতে? প্রচণ্ড রাগ হয় ইনায়ার। অফিসের বারান্দায় ইজি চেয়ারে বসে আছে ফাহাদ আর জায়ান। একটু পরেই তাদের গুরুত্বপূর্ণ মিটিং আছে একটা। জায়ানের হাতে বিপ, সে একটু পরপর সেটা ফুঁকছে।
চোখ তার নিচে হাইওয়ের দিকে, কিছু একটা গভীর ভাবনা তার। ফাহাদ গভীর মনে একটা ফাইল ঘাটাঘাটি করছে। সে ডিসিশন নিয়েছে সামনে আর ইলেকশন করবে না। এই জীবনে এসে শুধু প্যারা। বাবা ঠিকই বলে মন মতো নিজের লাইফ লিড করা যায় না রাজনীতিতে। তবুও সে বাবার কথার বিরুদ্ধে থাকতো। তার মনে হতো পাওয়ারই জীবনের সবচেয়ে বড় বিষয়। কিন্তু প্রেমের ছ্যাঁকা খেয়ে তার চোখ মুখ খুলছে। Someone hit me very hard. হঠাৎ জায়ানের কথায় ফাহাদের ভাবনার গত হয়। সে ফাইল থেকে মুখ উঠিয়ে বিস্ময় নিয়ে বলে, সপ্তাহখানেক আগে আমার মনে। জায়ান অন্ধকারে তাকিয়ে গম্ভীর মুখে বলে। ফাহাদ চোখ মুখ কুঁচকে বিরক্তির সহিত বলে। জায়ান একবার ফাহাদের দিকে তাকিয়ে সামনে দৃষ্টিবদ্ধ করে, হালকা হেসে তারপর কটূক্তি স্বরে বিদ্রুপের সহিত বলে, তার আগে লোকটা এটা বলবে যে মেয়র ফাহাদ করিম নিজের মন ভাঙারই বিচার করতে পারেনি, সে ভাইয়েরটা আবার কি দেখবে। ফাহাদ এবার চটে গেল। সে কণ্ঠে তেজ এনে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে। ফাহাদ রেগে গিয়ে চলে যায়। জায়ান তার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ওঠে, তারপর জোর গলায় বলে ওঠে, জায়ানের জন্য সে নিজেই যথেষ্ট ভাই। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কোন রুম, কোন ডিপার্টমেন্ট? হঠাৎ একটি মেয়েলি গলার আওয়াজ শুনে সামনে তাকায় ইনায়া। তার থেকে বছর 2 বড় হবে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া একবার রুমের দিকে তাকিয়ে মাথা উপর নিচ করে। ডিপার্টমেন্ট অফ পলিটিক্স, আমি ইনায়া। আমি শ্রুতি, তোমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার সাথে আসো তুমি। মেয়েটি যেন তার সকল প্রশ্নের জবাব পায়। সে ইনায়ার হাত ধরে তার রুমে নিয়ে যায়। সেখানে আরও 2 জন ছিল। তাদের সাথে ইনায়াকে বসতে বলে ফোন নিয়ে বাইরে যায়। তারপর কাউকে ফোন ঢুকিয়ে রিসিভ হতেই বলে, জায়ান স্যার, আপনি যেমন ধারণা করছিলেন তাই হয়েছে। ওরা ইয়ানাকে বের করে দিয়েছে রুম থেকে। অপর পাশে থাকা জায়ান যেন ভীষণ চটে গেল। সে শ্রুতিকে সর্বদাই রেখেছে তিথির আপডেট দিতে। বাজে ফ্রেন্ডদের সাথে মিশে ব্যবহার পুরোই বিগড়ে গেছে। তাই বুদ্ধি করে 2 ভাই ইনায়ের সাথে তাকে রাখতে চেয়েছিল। কিন্তু তিথি যে এতটা রুড বিহেভ করবে ইনায়ের সাথে সে এটা ভাবেনি। জায়ান এবার শ্রুতিকে কঠিন স্বরে বলে, তুমি ইনায়ের সাথে থেকো আর সকল আপডেট দিও আমাকে। কালকে তিথির সাথে কথা হচ্ছে। বলে ফোন রেখে দেয় জায়ান। পার্টি অফিসের একটা ঝামেলার গুরুত্বপূর্ণ মিটিং করছিল জায়ান। শ্রুতির ফোন আসায় সে মিটিং ছেড়ে বারান্দায় এসে কথা বলছিল। আচমকা তিথির উপর তার প্রচুর রাগ হয়। ইনায়ের সাথে তিথি এমন করবে সেটা তার মাথাতেও আসেনি। এত রুট কবে হলো তার বোন? কাল মোলাকাত করবে সে। এদিকে প্রায় 11টার পর দরজা খুলে তিথি। তার ফ্রেন্ডগুলো যেতেই আশেপাশে তাকিয়ে ইনায়াকে খোঁজে। কই গেল মেয়েটা? আবার কিছু হলো না তো? সে এবার বিরক্ত হয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। নিজের প্রতি রাগ হচ্ছে। ভাইয়ের রাগ ইনায়ের ওপর না ছাড়লেও পারত, কিন্তু কি করবে? ফ্রেন্ডশিপের থেকে বড় কিছুই নয় এটা তার ধারণা। অনেকক্ষণ গল্প করে রুমে আসে ইনায়া। দরজাটা ভিড়ানো ছিল। ড্রিম লাইটের আলো মিটমিট করে জ্বলছিল। ইনায়া টেবিল থেকে ফোন নিয়ে ফ্ল্যাশ অন করে। বিছানায় যেতেই দেখতে পাই সেটা ভিজানো। ইনায়া ঢের বুঝে এটা তিথি আর তার ফ্রেন্ডদের কাজ। ইনায়া ব্যাগ থেকে একটা কথা বের করে। আমি যেতে বিছিয়ে শুয়ে পড়ে। আজ রাতে তার ঘুম আসবে না। চোখ দিয়ে শুধু নোনা জল গড়িয়ে পড়ছে। এত লাঞ্ছিত কেন তার জীবনটা? এক টুকরো সুখও তো তার ভাগ্যে নেই। ইনার ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। সে হাতে ফোন নিতেই দেখতে পায় অপরিচিত নাম্বার থেকে কল আসে। ইনায়া ফোন রিসিভ করে কানে নেয়, কিন্তু অপর পাশ থেকে কোনো রেসপন্স পায় না। সে কান্নারত গলায় ধীরে ধীরে জিজ্ঞেস করে, ডিপার্টমেন্ট অফ পলিটিক্স, আমি ইনায়া। কে বলছেন? অপর পাশের ব্যক্তির নিঃশ্বাসের শব্দ শুনছে ইনায়া। সে অনেক বারবার জিজ্ঞেস করলেও কিন্তু ওই ব্যক্তি নিরুত্তর থাকে। ইনায়া এবার ফোন কাটতে গেলেই কেউ বলে ওঠে, নিজের চোখের পানির মর্ম যে বোঝে না সে তো পদে পদে লাঞ্ছিত হবেই। আগে নিজের মনকে শক্ত করো, আর কাঁদবে না তুমি। তখন দেখবে জীবনটা তোমার জন্য সহজ হয়ে যাবে। জীবনে মনের শক্তিটা দৃঢ় রাখতে হবে, বুঝলে বোকা হরিণী? ইনায়া প্রথম কথাগুলো শুনে অবাক হয়েছিল, কিন্তু লাস্টের কথাটা শুনে ভ্রু কুঁচকে যায় তার। নাক টেনে মিনমিন গলায় বলে ওঠে, বোন ঘর থেকে বের করে দিচ্ছে, ভাই মাঝ রাতে জ্ঞান দিচ্ছে। বলি, আপনার কাছে খবরটা কে দিয়েছে? নিশ্চয়ই তিথি হবে। যেখানে সেখানে গুন্ডামি করা ভালো নয়। আপনার জন্য সমস্যা হলো আমার। জায়ান এবার হেসে উঠল। মুখের হাসি বজায় রেখে অকপটে জানতে চাইল, আমার কণ্ঠ শুনেই চিনে ফেললে? তা আমার প্রেমে পড়ে গেলে নাকি? একদম না, আপনি আমাকে বোকা হরিণী ডাকেন, তাতেই অনুমান করেছি আমি। হুট পটিয়ে বলে ওঠে ইনায়া। জায়ান সামান্য গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, তাই?
এতটা খেয়াল করো আমাকে, ব্যাপার কি? ইনায়া এবার চলে যায়। মাঝরাতে কল দিয়ে তার সাথে ফাজলামো করা হচ্ছে। না, এই গুন্ডার পাল্লায় আর পড়া যাবে না। ইনায়া ফিসফিসিয়ে বলে ওঠে, অন্যের বউকে কল করে মাঝরাতে বিরক্ত করছেন। এটা নিশ্চয়ই আপনার রাজনীতিতে পড়ে না গুন্ডা সাহেব। প্লিজ ফোনটা রেখে দিন।